আসসালামু আলাইকুম, আমি পাভেল, এক্স ক্যারেট কুমিল্লা ক্যারেট কলেজ। সবাইকে স্বাগত জানাচ্ছি ক্যারেট কলেজ ভর্তি প্রস্তুতিতে। আজকে আমরা এই বছর অর্থাৎ 2023 সালের ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষার আরেকটা প্রশ্ন সমাধান করবো। এটা ছিল 2 নাম্বার প্রশ্ন। তো আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি সমস্যা সমাধানে চলে যাই। প্রথম সমস্যাটা ছিল 2-এর ক এক্স হতে কত বিয়োগ করলে ওয়াই হবে। আচ্ছা, তো এই ধরনের অঙ্ক সলভ করা খুব সহজ একটা টেকনিক আছে, সেটা আমি তোমাদেরকে শিখিয়ে দিব। তার আগে বিস্তারিত কিভাবে সমাধান করতে হয় সেটা একটু আলোচনা করব। তো ধরো তোমাকে বলেছে এক্স হতে কত বিয়োগ করলে, সেই জিনিসটা তুমি জানো না। আমরা ওই জিনিসটাকে একটা চলক ধরে নিব, মনে করি সেই সংখ্যাটি ক, খ, হোয়াট এভার ইট ইজ। তো কত বিয়োগ করলে তোমরা যেহেতু জানো না, আমরা এটাকে পি ধরে নিতে পারি। তাহলে ক নাম্বার আমি ধরি যে মনে করি সেই সংখ্যাটা হচ্ছে পি। সেই সংখ্যাটা যদি পি হয়, প্রশ্ন মতে এক্স হতে পি বিয়োগ করলে ওয়াই হয়, তাহলে আমরা সেটাকে কীভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি যে এক্স মাইনাস পি ইজ ইকুয়াল টু ওয়াই। ওকে, এখান থেকে আমরা কি পাবো? বা আমার মান বের করতে হবে পি এর মান কত। তাহলে পিকে তুমি ওই পাশে পাঠিয়ে দাও। যদি ওই পাশে পাঠানো বলতে কিছু হয় না, আমি তোমাদেরকে অন্য একটা ভিডিওতে ডিসকাস করে জানাবো। তোমরা যদিও শিখেছো এটা মাইনাসে আছে, ওই পাশে চলে গেলে প্লাস হয়ে যায়। ওই পাশে ওয়াই আছে প্লাসের, এটাই পাশে আসলে মাইনাসের হয়ে যায়। তো ওই কনসেপ্ট অনুযায়ী যদি বলি এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু পি, সুতরাং পি ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই, এটা হচ্ছে উত্তর। ওকে, এবার তোমাদেরকে আমি এটার শর্টকাটটা শিখিয়ে দিই। দেখো, এই পার্টিকুলার প্রবলেমটা সলভ করার আগে আমরা নর্মাল চলকের জায়গায় ভ্যালু দিয়ে বলি। ধরো তোমাকে আমি জিজ্ঞেস করলাম 100 থেকে কত বিয়োগ করলে 40 হয়। তো এটা সবাই জানো, 100 থেকে 60 বিয়োগ করলে 40 হয়, এটা ইনস্ট্যান্ট সবাই বলতে পারো। এখন এখানে একটা জিনিস চিন্তা করো, 100 থেকে 60 বিয়োগ করলে 40 হয়, কত বিয়োগ করলে 40? ফলাফল যেটা বলেছে, তুমি যেটা করবা 100 থেকে ফলাফলটা বিয়োগ দিয়ে দাও, তাহলে কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ 100 থেকে 40 বিয়োগ করলে পাবো 60, তার মানে 100 থেকে 60 বিয়োগ করলে পাবা 40। ওকে, তাহলে এখানেও সেম কনসেপ্টে অ্যাপ্লাই করো। 100 থেকে কত বিয়োগ করলে ওয়াই হবে? কত বিয়োগ করবে চেয়েছে, তো ফলাফল কত ওয়াই, এক্স থেকে সেই ফলাফলটাই বিয়োগ করে দাও, তাহলে হবে এক্স মাইনাস ওয়াই। দেখো উত্তর হবে এক্স মাইনাস ওয়াই। খুবই সহজ, আশা করি সবাই বুঝতে পেরেছো। স্টিল কারো যদি এই শর্টকাটটা মনে রাখতে সমস্যা হয়, কমেন্ট করে জানাবে। আমাদের ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলে যে কোনো জায়গায় কমেন্ট করলে তুমি সেটা রিপ্লাই পেয়ে যাবে। তরণ একাডেমি নামে তুমি ফেসবুক পেজে পাবা, ফেসবুক গ্রুপ পাবা, অ্যাট দ্য সেম টাইম ইউটিউব চ্যানেলে পাবা। ওকে, চলে আসো এবার পরের প্রশ্নে। খ নাম্বারটা কি বলেছে? পি, কিউ ও আর এই তিনটি ভিন্ন ভিন্ন সংখ্যা হলে 3p 6q এবং 9r এর গড় কত? আচ্ছা, এখানে খুবই সহজ একটা অঙ্ক। গড় মানে কি? সংখ্যাগুলোর সমষ্টি ডিভাইডেড বাই হচ্ছে কতগুলো সংখ্যা আছে। তো শুরুতে আছে পি, কিউ, আর, তিনটা ভিন্ন ভিন্ন সংখ্যা হলে 3p 6q 9r এর গড় কত? এখানে কনফিউজড হওয়ার কিছু নাই। যে উপরের গুলা দিয়েছে তার মানে পি থেকে 3p বের করতে হবে, ব্যাপারটা এরকম না। পি হচ্ছে একটা সংখ্যা, তার মানে পি যদি একটা সংখ্যা হয়, 3pও একটা সংখ্যা, কিউ একটা সংখ্যা অর্থাৎ 6q আরেকটা সংখ্যা, আর একটা সংখ্যা 9r আরেকটা সংখ্যা, অর্থাৎ তোমার কাছে 3টা সংখ্যা আছে। খুবই সিম্পল। সো 3টা সংখ্যা আছে, সেই 3টা সংখ্যার গড় বের করতে হবে। আমরা জানি গড় সমান কি? সংখ্যাগুলোর যোগফল আর কতগুলো সংখ্যা আছে। তাহলে সংখ্যা আছে 3টি, আর তাদের যোগফল কত? তাদের যোগফল হবে 3p প্লাস 6q প্লাস 9r ডিভাইডেড বাই 3। এই হয়ে গেল অ্যান্সার। খুবই সহজ, তাই না? এই বছর ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে একদম বেসিকের উপর, অর্থাৎ যাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার তারা একদম ধূপধাপ অঙ্ক করে ফেলতে পারবা, কোনো সমস্যা হবে না। আশা করি এই দুইটা বুঝতে পেরেছ। পরেরটাতে চলে যাই। গ নাম্বার আরও সহজ, একটা খুবই সিম্পল গুণ এসেছে 0.1, 0.01, 0.001, 0.0001। তা আমরা জানি যে যখন গুণ করি দশমিকের ক্ষেত্রে, দশমিক চিহ্নের ক্ষেত্রে, তখন টোটাল গুণফলে কি হয়? আলাদা আলাদা দশমিকের ঘরগুলো আমরা কাউন্ট করি। যেমন এখানে দশমিকের পরে 1 ঘর, এখানে দশমিকের পরে 2 ঘর, এখানে দশমিক বিন্দুর পরে 3 ঘর। অ্যাকচুয়ালি কথাটা দশমিকের পর না, কথাটা হবে দশমিক বিন্দুর পর। হ্যাঁ, সো খেয়াল করো, আমি কিন্তু দশমিক বিন্দু বলছি বারবার। এখানে দশমিক বিন্দুর পর 4 ঘর। সো টোটাল যদি কাউন্ট করো 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, এবং লাস্টে আছে 1, এখানেও 1, 1, 1, তার মানে ফলাফলের লাস্টেও 1 থাকবে। টোটাল হবে 10 ঘর, তার মানে এই 1-এর আগে 9টা শূন্য থাকবে। তাহলে এটাকে আমরা লিখব 0.1 2 3 4 5 6 7 8 9, শেষে একটা 1। টোটাল দশমিক বিন্দুর পরে হবে 10 ঘর। খুবই সহজ ছিল এটা, এটা নিয়ে আর
ব্যাখ্যা করতে যাচ্ছি না। স্টিল এরপরও যদি কারো মনে হয় যে ইউনিট এক্সপ্লেনেশন, কমেন্ট করে জানাতে পারো, আমরা চেষ্টা করব ব্যাখ্যা করার। এবার আসো ঘ নাম্বারে। ঘ নাম্বারটা যেটা বলেছে x is to y is equal to 4 is to 7 এবং y is to z is equal to 14 is to 5 হলে z is to y is to x is equal to কত? আচ্ছা, তো এখানে আমাদেরকে ক্রমিক সমানুপাত বের করতে বলেছে। ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে কি করতে হয়, দুইটা আলাদা আলাদা অনুপাতের মিডল টার্মটাকে সেম করতে হয়, যাতে করে আমরা এটাকে ক্রমিক সমানুপাত হিসেবে প্রকাশ করতে পারি। যেমন এখানে আছে x is to y, এখানে আছে y is to z, তার মানে এই দুইটার y-কে সমান করতে হবে। তাহলে আমি দেখো লিখি x is to y is equal to আছে 4 is to 7, ওকে, আর এখানে y is to z is equal to আছে 14 is to 5। এই y এবং এই y অর্থাৎ এখানে 7 এখানে 14, এই দুইটার ভ্যালু সমান করতে হবে। এখন সমান তো তুমি ইচ্ছা করে করলে করতে পারবা না, তোমাকে হচ্ছে একই রাশি দিয়ে গুণ অথবা ভাগ করে করতে হবে। দুইভাবে করা যায়। তোমরা হয়তো শিখেছো যে গুণ করে করতে হয়, বেসিক্যালি ব্যাপারটা এরকম না। আমরা চাইলে ভাগ করেও করতে পারবো। আমাদের টার্গেট হচ্ছে এই রেশিওটা মিলানো, মানে এখানে যে মানটা হবে গোল চিহ্ন দেয়া, এই দুইটা মান সেম হবে। এখন আমি চাইলে 14কে ভাগ করতে পারি, 14কে ভাগ করলে হবে 2 দিয়ে ভাগ করলে এখানে হবে 7, আর এটা হয়ে যাবে 2.5। আমরা হচ্ছে পয়েন্টে নিতে চাই না, ঠিক আছে, নিলেও কোনো সমস্যা নেই, আমরা পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে চাই, সেই জন্য আমরা এটাকে ভাগ না করে বরং উপরেরটাকে গুণ করব। ঠিক আছে, তোমরা হয়তো অনেক জায়গায় দেখবো, অনেকে হয়তো প্রিপারেশন নিয়েছো, একটা টেকনিকই শিখেছো গুণ করা। শুধুমাত্র গুণ করলে হবে ব্যাপারটা এরকম না, তোমরা মাথায় রাখবা যে এটাকে ভাগ করলেও কারেক্ট অ্যান্সার পাওয়া যাবে। অবশ্যই অবশ্যই কারেক্ট অ্যান্সার পাওয়া যাবে। ঠিক আছে, তোমার কাছে যেটা কনভেনিয়েন্ট, যেটা সহজ মনে হয় অবশ্যই সবসময় সেটা করবে। তাহলে এখানে আমরা দেখি এই যে 7, এটাকে যদি 14 বানাই তাহলে এখানেও 14 চলে আসলো। বাট আমরা জানি যে এটাকে যদি 14 বানাতে হয় 2 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ দুইটা রাশিকেই 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি এই অংশটাকে x is to y-টাকে রিরাইট করতে পারবো কিভাবে, উভয় রাশিকে 2 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 8:14। ঠিক আছে, তাহলে এখন দেখো x is to y, এটা হয়ে গেল 8:14 আর এটা হচ্ছে 14:5। তাহলে আমি এখন ক্রমিক সমানুপাত লিখতে পারবো x is to y is to z is equal to 8:14:5। আর উল্টা দিক থেকে যদি লিখি z is to y is to x is equal to 5টা আগে চলে আসবে 5:14:8। তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। সো এখানে খেয়াল রাখবা, হ্যাঁ, যে একটু চেঞ্জ করে দিয়েছে, z is to y is to x এটা দিয়েছে। নর্মালি আমরা ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে কি করি, প্রথমটা তারপর দ্বিতীয়টা তারপর তৃতীয়টা করি, বাট এখানে যেহেতু চেয়েছে তোমার z is to y is to x, তাহলে এটা লিখতে হবে। অনেকে করে কি, অঙ্ক করতে করতে মুখস্থ হয়ে যায়, প্রশ্ন জাস্ট দেখেই হুটহাট উত্তর দিয়ে দিতে চেষ্টা করে, এবং এই কারণে অনেক অনেক ভালো স্টুডেন্টরাও ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় রিটেনেই বাদ পড়ে। কারণ তাদের কাছে মনে হয় আল্লাহ এত সহজ প্রশ্ন, এটা তো আমি পারি, অর্ধেক পার্ট দেখেই হচ্ছে অ্যান্সার দিয়ে দেয়। সো এটা হচ্ছে একটা মিস্টেক। এই মিস্টেকটা কখনো করা যাবে না। এক্সামে, যে কোনো কম্পিটিটিভ এক্সামে ভালো করার জন্য তোমাকে সবসময় প্রশ্ন ভালো করে পড়তে হবে, এটা হচ্ছে মাস্ট। তোমার যদি প্রশ্ন পড়ার পেছনে 2 মিনিট বেশি সময় যায় কোনো সমস্যা নেই, তুমি ভুল উত্তর করার থেকে তুমি প্রশ্নটা পড়ে তারপরে উত্তর করো। দেখা গেল যে তুমি ভুল প্রশ্ন পড়তে গিয়ে, দ্রুত প্রশ্ন পড়তে গিয়ে তুমি 3টা অঙ্ক ভুল করলা, এর থেকে বেটার তুমি প্রশ্নটা আস্তে আস্তে মনোযোগ দিয়ে পড়ো। ঠিক আছে, তুমি সেক্ষেত্রে 3টা ভুল না করে অ্যাটলিস্ট 2টাও অ্যান্সার করতে পারো কারেক্ট, দ্যাট ইজ ইভেন বেটার। ঠিক আছে, সো এটা মাথায় রাখার চেষ্টা করবা, প্রশ্নটা ঠিকভাবে পড়তে হবে। তাহলে আমি আশা করছি এই যে 4টা প্রশ্ন ডিসকাস করেছি সবাই এই 4টা বুঝতে পেরেছো। স্টিল কারো যদি কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এই ক্লাসটা যারা দেখছো তোমরা তোমাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবে, যাতে করে বেশি বেশি স্টুডেন্টরা এই ক্লাসটা দেখে এবং তারা উপকৃত হয়। ইফ ইউ ফিল যে এই ক্লাসটা দেখলে তোমার বন্ধু বান্ধব বা যদি অভিভাবকরা দেখেন, আপনারা যদি মনে করেন যে অন্য বাচ্চারাও দেখলে তারা উপকৃত হবে, কিছু শেখার আছে, তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। চলো তাহলে আমরা এখন নেক্সট প্রবলেমে চলে যাই। আচ্ছা, 4টা ডিসকাস করলাম। এবার আসলে 5 নাম্বার, 30 কোণ সংখ্যার 15%। আচ্ছা, এখানেও তোমাদেরকে একটা শর্টকাট শিখাবো। 30 কোণ সংখ্যার 15%। তো যেই সংখ্যার 15% আমরা সেটা ধরে নিব। ওকে, সো আমি আসি ও নাম্বারে। তাহলে আমরা ফার্স্টে লিখি, মনে করি সংখ্যাটি x। আচ্ছা, যদিও এটা শর্ট প্রশ্ন, এখানে এভাবে করে ডিটেলস লিখতে হবে না কারো।
আমি তাও লিখে নিলাম। তাহলে প্রশ্ন মতে কি, এক্সের 15% হচ্ছে 30, তাহলে আমরা লিখব এক্স এর 15% সমান হচ্ছে 30। তাহলে এক্স ইন্টু 15/100 ইজ ইকুয়াল টু 30, বা এক্স ইজ ইকুয়াল টু হবে 30 গুণ 100 ভাগ 15। তাহলে 15 দিয়ে 30কে ভাগ করো 2, তাহলে অ্যান্সার হবে 200। দেখো বোঝা যাচ্ছে কিনা। আমরা কি করলাম, প্রথমে 15%টাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করলাম, শতকরাকে। 15%কে লেখা যায় 15 ভাগ 100 আর সমান 30। এরপরে লাইনে কী করলাম, এক্স ইজ ইকুয়াল টু 100/15, ভগ্নাংশটার বিপরীত ভগ্নাংশ দিয়ে এই পাশে গুণ করেছি, তাহলে হচ্ছে 30 গুণ 100 ভাগ 15। সো 15 দিয়ে এবার 30কে ভাগ করলে 2, 2 গুণ 100 200। সো এটার অ্যান্সার হবে 200। ও নাম্বারের অ্যান্সারটা হবে 200। আচ্ছা, এবার এটার শর্টকাট কিভাবে করতে পারো? অ্যাকচুয়ালি এটা শর্টকাটটা করার জন্য না, ওই ভগ্নাংশের মান মানে পার্সেন্টেজ শতকরা বের করার একটা শর্টকাট আমি তোমাদেরকে দেখিয়ে দিই। ধরো তোমাকে যদি আমি বিপরীত প্রশ্ন আর বলি যে 200 এর 15% কত, ঠিক আছে, 200 এর 15% কত, যদি প্রশ্নটা হয় এরকম 200 এর 15% সমান কত, ঠিক আছে, এরকম থাকে না শতকরা বের করার, এটা একটা শর্টকাট তোমাদেরকে শিখিয়ে দিই। সেক্ষেত্রে কি করবা, এই যে পরের যে 2টা শূন্য আছে, এই 2টা কেটে দিবা, ঠিক আছে, ভগ্নাংশ বের করতে বলে 2টা শূন্য কেটে দিবা, অর্থাৎ 100 দিয়ে ভাগ করবা এটাকে, ঠিক আছে। তারপরে এই যে 15 দিয়ে 2কে গুণ করে দাও, 15 দুগুণে 30। দেখো খুবই সহজ, হ্যাঁ, একদম 2 সেকেন্ডে করতে পারবা। তাহলে আমি তোমাদেরকে আরেকটা দিই, ঠিক আছে। মাঝে মধ্যে এমন হতে পারে যে ধরো 2টা শূন্য নাও থাকতে পারে, আরেকটা দিই, ধরো 300 এর বলি যে 300 এর 20% সমান কত হবে। তাহলে কি করবো বলো তো দেখি। তাহলে এখানে 2টা শূন্য কেটে দাও, 20 দিয়ে হচ্ছে 3কে গুণ করো, তাহলে 3 20 হচ্ছে 60। ওকে, আচ্ছা, এখন তোমার যদি প্রশ্নটা এরকম হয় যে স্যার শেষে যদি 2টা শূন্য না থাকে, হ্যাঁ, শেষে 2টা শূন্য না থাকলে অনেকগুলো কেস আসতে পারে। একটা কেস দেখায়, যেমন মনে করো তোমার যদি থাকে 450 এর 20%, যদি এরকম থাকে, দেখো আমার আলটিমেট টার্গেট হচ্ছে 2টা শূন্য কাটা, এখান থেকেই কাটতে হবে, ব্যাপারটা এরকম না। তুমি একটা শূন্য এখান থেকে কাটো, একটা শূন্য এখান থেকে কাটো, তাহলে 450-এর জায়গায় আসলো 45 আর 20-এর জায়গায় হয়ে গেল 2, মানে আলটিমেটলি আমার টার্গেট হচ্ছে 2টা শূন্য কাটা। এবার 2 দিয়ে 45কে গুণ করো, সমান হয়ে গেল 90। এটাই হচ্ছে অ্যান্সার। খুবই চমৎকার, সহজ না ব্যাপারটা? আচ্ছা, এই টাইপের অনেক শর্টকাট ভিডিও তুমি আমাদের পেজে, ইউটিউব চ্যানেলে নিয়মিত পাবা, ঠিক আছে। সো এটা আমি এখন মুছে ফেলি। সো এটা ছিল ও নাম্বার প্রশ্ন। এখন আচ্ছা, যেটা বলছিলাম যে এটা কিভাবে শর্টকাট করে করবা, এটা শর্টকাট করার জন্য আরেকটা জিনিস দেখাই, যে 15% করার পরে 30, 15 দিয়ে গুণ করার পরে 30 হয়, তাহলে কতকে 15 দিয়ে গুণ করলে 30 হয়? 2কে। আর এখানে খেয়াল করো, আমরা 2টা সংখ্যা 2টা জিরো কমিয়েছি, তাহলে সেখানে 2টা জিরো বাড়ায় দিব, তাহলে 2 এর সাথে 2টা জিরো অ্যাড করে দিব, খুবই সহজ, তাহলে হয়ে গেল 200। আচ্ছা, এই টপিকটার উপর আমি আলাদা করে কিছু ভিডিও আপলোড করব, বাই দ্য টাইম তোমরা যে ভিডিওটা দেখবা ততদিনে হয়তো আপলোড করে ফেলেছি। সো প্লিজ চেক আউট দ্য ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ অ্যান্ড অলসো দ্য ইউটিউব চ্যানেল নেমড তরণ একাডেমি। আচ্ছা, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আমি তো নিয়মিত গণিতের ভিডিও দেই, আমি কিন্তু ইংরেজির ভিডিও দেওয়া শুরু করেছি নিয়মিত। তোমরা আমার ইংলিশ ভিডিওগুলো দেখবে এবং অবশ্যই অবশ্যই রিভিউ দিবে যে ইংলিশ ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে, ঠিক আছে। সো চলো আমরা হচ্ছে এখন পরেরটাতে যাই। ছ নাম্বারটা কি বলেছে, একটি সংখ্যার দ্বিগুণের সাথে 3 গুণ যোগ করলে যোগফল হয় 10। তো দ্বিগুণের সাথে 3 গুণ, তার মানে ওই সংখ্যার 5 গুণ, দ্বিগুণ মানে 2 গুণ 3 গুণ, 2 আর 3 হচ্ছে 5 গুণ, তাহলে একটা সংখ্যার 5 গুণ হচ্ছে 10। সংখ্যাটি কত? 2। 2 এর 5 গুণ 10, এটা মুখে মুখেই করে ফেলা যায়, ঠিক আছে। স্টিল এরপরে তুমি যদি লিখে করতে চাও, মনে করি সংখ্যাটি এক্স, তাহলে তার দ্বিগুণ হবে 2x, তার 3 গুণ হবে thrice x, তাহলে এই দুইটার যোগফল হচ্ছে 2x প্লাস thrice x 5x। সো প্রশ্ন মতে 5x ইজ ইকুয়াল টু হচ্ছে 10, তাহলে x ইজ ইকুয়াল টু 10 ভাগ 5 সমান হচ্ছে 2, তাহলে এটা অ্যান্সার হচ্ছে 2। খুবই সহজ। এইবার ক্যাট কোচ ভর্তি পরীক্ষা যারা কনসেপ্ট জানো, বইয়ের পড়াশোনা যারা করেছে তারা, ঠিক আছে, এবং এটাই আসলে হওয়া উচিত। আমাদের সময় এরকম ছিল, বেশিরভাগ সময় এটাই হয়। অযথা কোচিং সেন্টারগুলো
বা যারা পড়ায় তারা হচ্ছে এক্সট্রা অনেক কিছু বোঝানোর চেষ্টা করে, কিন্তু তুমি বেসিক যদি ক্লিয়ার না হয় আলটিমেটলি এত পড়াশোনার কোনো লাভ নাই। তো বিশেষ করে ইংলিশ এবং গণিতে তোমার বেসিকটা যদি মজবুত হয়, ইউ ক্যান সলভ এনি কাইন্ড অফ ম্যাথমেটিক্স। ঠিক আছে, চলো এবার পরেরটাতে যাই। 6 নাম্বার, সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত? আচ্ছা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটা জিনিস দিয়ে শিখি যে সমবাহু ত্রিভুজের 3টা বাহু সমান, অ্যাট দ্য সেম টাইম সমবাহু ত্রিভুজের 3টা কোণের মানও সমান, এবং সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণের মান হয় 60 ডিগ্রি। ওকে, সো এটার অ্যান্সার হবে 60 ডিগ্রি। তাহলে 6 নাম্বার পর্যন্ত গেল। এবার আসো জ নাম্বার। জ নাম্বারে এসে তোমাদের কিছু শর্টকাটের দরকার হবে। শর্টকাটগুলো আমি আলাদা করেও ডিসকাস করব, এই ভিডিওতেও ডিসকাস করে দিচ্ছি। যেমন এটার গসাগু বলেছে, দেখো অনেকগুলো ভগ্নাংশে যখন গসাগু বলে তখন আমরা কি করি, এই যে নিউমেরেটর অর্থাৎ উপরে যে রাশিগুলো থাকে তাদের হবে গসাগু, যদি লসাগু বলে তাহলে উপরেরগুলো হবে লসাগু, এটা মাথায় রাখবা। ঠিক আছে, সো লবের হবে গসাগু, গসাগু যেহেতু চেয়েছে, আর হরের হবে হচ্ছে লসাগু, অপোজিটটা। সবসময় এভাবে করে মনে রাখবা, যেটা চেয়েছে সেটা হবে উপরেরটার জন্য। তাহলে এই 3টা ভগ্নাংশ আমি একটা লিখে ফেলি, 12 ভাগের 5, 18 ভাগের 7 আর 36 ভাগের 1। এটার গসাগু চেয়েছে, এখন উপরের রাশিগুলো গসাগু করতে হবে। এখন দেখো গসাগুর সময় সবসময় মনে রাখবা যে গসাগু হবে উপরেরগুলোর মধ্যে যদি সবচেয়ে বেশিও হয় তাও হবে এদের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটা, আর যদি অন্তত 2টা সংখ্যা পাও যারা সহমৌলিক তাহলে গসাগু 1, নিশ্চিন্তে বলে দিবা। তাহলে 5 এবং 7 এটার গসাগু 1, তার মানে উপরেরটার গসাগু 3টা রাশির গসাগু হচ্ছে 1, 5, 7 এবং 1 এদের গসাগু হচ্ছে 1, সো উপরে বসে যাবে 1। লসাগুর শর্টকাট শিখো। লসাগুর শর্টকাটটা হচ্ছে 12, 18, 36 এদের লসাগু হচ্ছে 34। কেন 34? কারণ 36 হচ্ছে বাকি 2টা সংখ্যা দ্বারাও বিভাজ্য। কারণ আমরা জানি লসাগু মানে কি, লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তার মানে প্রত্যেকটা সংখ্যার গুণিতক এমন সবচেয়ে ছোট সংখ্যাটাই হচ্ছে লসাগু। তাহলে এখানে দেখো 12-এর একটা গুণিতক হচ্ছে 36, 18-এর গুণিতকও হচ্ছে 36, 36-এর নিজের গুণিতকও 36, তার মানে 36 বাকি সবগুলো সংখ্যা দ্বারা বিভাজ্য, অর্থাৎ এই 3টা সংখ্যার লসাগু হচ্ছে 36। আমি কিন্তু তোমাদের শর্টকাট টপিকগুলো নিয়ে আলোচনা করছি। যখন আমরা টপিক ভিত্তিক পড়াশোনা করব, তুমি আমার ফেসবুক বা ইউটিউব চ্যানেলের যে টপিক ভিত্তিক পড়াশোনা আছে সেখানে কিন্তু আমরা লসাগু গসাগুর এই শর্টকাটগুলো না, শুধু বেসিক এবং ডিটেলস নিয়েও আমরা শিখেছি। ওকে, সো এটা হচ্ছে শুধু শর্টকাট যে কিভাবে দ্রুত সলভ করা যায়। সো এটার অ্যান্সার হচ্ছে 36 ভাগের 1। আচ্ছা, এবার আসো ঝ নাম্বার। ঝ নাম্বারটা কি বলেছে, 2 ভাগের 1 অনুপাত 2। দেখো কি বলেছে, 2 ভাগের 1 অনুপাত 2 সমান হচ্ছে 6 অনুপাত ক। তাহলে আমরা কি করব, 2 ভাগের 1কে আবার অনুপাত মানে কি ভাগ, ঠিক আছে, তার মানে আমি এভাবে লিখতে পারি যে 2 ভাগের 1 ভাগ 2, এটা হচ্ছে 6 ভাগ 5। তাহলে ভাগকে যদি গুণ লিখি ভগ্নাংশটা পাল্টায় যায়, তাহলে এটাকে লেখা যাবে 2 ভাগের 1 গুণ 2 ভাগের 1 সমান হচ্ছে 6 ভাগ ক। তাহলে 4 ভাগের 1 সমান হচ্ছে 6 ভাগ ক। সুতরাং ক সমান কি হবে, এই দুইটার গুণ সমান হচ্ছে 4, 6, 24। ক এর মান আসতেছে 24। দেখো বোঝা যায় কি না, না বুঝলে আরেকবার এক্সপ্লেন করি কি করেছি। অনুপাত মানে হচ্ছে ভাগ, ঠিক আছে, ভাগটাকে এবার উল্টে দিলাম গুণ আকারে, কারণ ভাগের বিপরীতটাই হচ্ছে গুণ, উই নো দ্যাট। তাহলে 2কে বিপরীত করলে, কারণ 2-এর নিচে আছে কত, 1, কারণ 2কে আমরা লিখতে পারি 2 ডিভাইডেড বাই 1, তাহলে তার বিপরীতটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 2। তাহলে 2 ভাগের 1 গুণ 2 ভাগের 1, এটা হয়ে গেল 4 ভাগের 1 সমান হচ্ছে 6 ভাগ ক। এরপরে কি করলাম, আর গুণ করলাম, ক গুণ 1 হচ্ছে ক, সমান হচ্ছে 4 গুণ 6, 24। তাহলে ক এর মান হচ্ছে 24। দেখো বুঝতে পারছো কিনা, কারো যদি সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আচ্ছা, এবার সর্বশেষ প্রশ্ন 2-এর ইও নাম্বার অঙ্কটা, 3x + 6 = 5z - 3। এখানে x এর মান দেওয়া আছে 2, x এর মানটা যে 2 দেওয়া আছে এই 2টা এখানে বসে দেই। তাহলে 3 × x, ইও নাম্বারটা করে ফেলি, 3 × x, ঠিক আছে, এটা হয়ে যাবে 3 × 2, তার মানে 6, 6 + 6, তাহলে এখানে পেয়ে যাবো আমরা মানটা 12। দেখো 3 × 2 + 6 = হচ্ছে 5z - 3, 5z - 3, বা আমরা এখানে বলতে পারি যে 3 × 6 = 12, তাহলে 12 = হচ্ছে
5z মাইনাস 3, 3টা এই পাশে নিয়ে আসো, মানে উভয় পক্ষে 3 যোগ করো, তাহলে 15 ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 5z। তাহলে 5z যদি 15 হয় তাহলে z এর মান কত? 15 ডিভাইড বাই 5 উইচ ইজ ইকুয়াল টু 3। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 3। আশা করি সবাই বুঝতে পেরেছো। সো হোপফুলি এতক্ষণ পর্যন্ত যা যা ডিসকাস করেছি সবাই বুঝতে পেরেছো। আমি বেশিরভাগ জায়গায় চেষ্টা করেছি কিভাবে খুব দ্রুত সলভ করা যায়, বাট বিফোর অ্যাপ্লাইং দ্য শর্টকাট ফর্মুলা ইউ হ্যাভ টু লার্ন দ্য অ্যাকচুয়াল প্রসেস। যেমন এই অঙ্কটার ক্ষেত্রে আমি শর্টকাটে করেছি, তোমাদেরকে অ্যাকচুয়াল প্রসেস আগে শিখতে হবে। বাট এই অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো, মানে শর্ট কোশ্চেন টাইপের প্রশ্নগুলো, সেখানে হচ্ছে তোমরা কিন্তু দ্রুত কিভাবে করা যায় সেই টার্গেটটা রাখবা, কারণ কম সময়ে যত দ্রুত অ্যান্সার করতে পারবা তুমি কিন্তু আরেকটা প্রশ্ন অ্যান্সার করার জন্য বেশি সময় পাবা, এটা সবসময় মাথায় রাখবা। সো আমি যেটা মনে করি, আমি যখন ক্যাট কলেজে ভর্তি পরীক্ষা দিই আমাকে 2টা জিনিস কাজে দিয়েছে, মানে আমি যেটা মনে করি 2টা না, যদি 3টা জিনিস বলি। একটা জিনিস হচ্ছে যে আমার আল্লাহর রহমতে আমার যে টিচাররা ছিলেন ওনারা হচ্ছে ম্যাথ এবং ইংলিশ বুঝিয়ে বুঝিয়ে করানোর চেষ্টা করেছেন যতটুকু, বাকিটা হচ্ছে আমি নিজেই বুঝে বুঝে করার চেষ্টা করেছি। আমার যিনি ইংলিশের টিচার ছিলেন উনি ইংলিশ গ্রামারটা খুব ভালোভাবে বুঝিয়েছে আমাকে। সোফার এখন পর্যন্ত আমি যে ইংলিশ নিয়ে প্র্যাকটিস করেছি বা পরবর্তীতে ক্যাডেট কলেজে পড়াশোনা বা চুয়েটের পড়াশোনা, সেই জায়গায়ও ইংলিশ ছিল, সব জায়গায় ইংলিশ ছিল। সো ওখান পর্যন্ত আমার আল্লাহর মতো আটকাতে হয় না, নিজেই হয়তো অনেক কিছু শিখেছি, বাট বেসিকটা হচ্ছে আমার কিন্তু ক্লাস 6-এ, 5 এবং 6-এ বিশেষ করে ফাউন্ডেশনটা তৈরি হয়েছিল, সেটা আমাকে কাজে দিয়েছে। সো দ্যাট ওয়াজ নাম্বার 1, যে আমি বুঝে বুঝে করার চেষ্টা করেছি। হ্যাঁ, ম্যাথ এবং ইংলিশ বিশেষ করে এই 2টা। সেকেন্ড 2 নাম্বার পয়েন্টটা হচ্ছে যে আমি যখন ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা দিই বা যে কোনো পরীক্ষা দিই, আমি সবসময় মাথায় রাখি কি, যে একটা জিনিস মাথায় রাখি, সেটা হচ্ছে যে একটা জায়গায় দ্রুত মানে শর্টকাট করা, সেই সাথে ওই সময়টা নিয়ে অন্য একটা প্রশ্নে সলভ করা। মনে করো যে এমন অনেক সময় থাকে না যে আমি পারি বাট এই মুহূর্তে মাথায় আসছে না, একটু চিন্তা করলে হয়তো পারবো, একটু সময় দিলে পারবো, কিন্তু এই একটু সময়টাই আমরা পাই না। কেন পাই না? কারণ অনেক প্রশ্ন, বাসায় আসলে কিন্তু ঠিকই পারবো। তো এই জন্য আমি সবসময় চিন্তা করতাম যে হ্যাঁ, সব পরীক্ষাতেই হয়তো এই টাইপের কিছু প্রশ্ন থাকবেই মাস্ট, যে মাথায় আসছে না, একটু সময় দিলে পারবো। তার মানে আমি এই সময়টা কীভাবে নিতাম, অন্য প্রশ্নগুলো দ্রুত অ্যান্সার করার চেষ্টা করতাম, তাহলে আমি ওখানে কিছু এক্সট্রা সময় পেতাম, সেই এক্সট্রা সময়টা এখানে নিয়ে আসতাম। নাম্বার 3, এটা অ্যাকচুয়ালি কমপ্লিমেন্টারি আগেরটার সাথেই, সেটা হচ্ছে আমার হাতের লেখা খুবই ফাস্ট ছিল। এখন তো হাতের লেখার প্র্যাকটিস, মানে খাতায় লেখা প্র্যাকটিস হয় না তেমন একটা, বাট হাতের লেখা হচ্ছে আল্লাহর মতে খুবই ফাস্ট ছিল আমার। বিশেষ করে আমার ক্যাডেট কলেজের ফ্রেন্ডরা কেউ যদি এই ভিডিওটা দেখে থাকে, রাকিব, আসিফ, সিদ্দিকি, আমার হাউসমেট যারা ছিল, আসিফ, হ্যাঁ, দে নো যে হাউ ফাস্ট মাই হ্যান্ড রাইটিং ওয়াজ। দেখা গেছে যে ধরো আমি যখন পরীক্ষা দিতাম, আমার ইংলিশ লিখতে 1 পৃষ্ঠা লিখতে অ্যাভারেজে হচ্ছে 2.5 মিনিট সময় লাগতো, ঠিক আছে। আর পরীক্ষার শেষের দিকে যেটা হয়, স্পিডটা এমনিই বেড়ে যায়, তখন দেখা গেছে 2 মিনিটও হইতো। বাট আনবিলিভেবল, এখন নিজেরই আমার বিশ্বাস হয় না ব্যাপারটা। তোমাদের ম্যাক্সিমামের কাছে হয়তো বিশ্বাস হবে না, ঠিক আছে, আমারও বিশ্বাস হচ্ছে না এখন, বাট দ্যাট ইজ ট্রু। ওই সময় আমার এরকমই আল্লাহর মতো হাতে লেখা ফাস্ট ছিল। হয়তো আরও কিছুদিন প্র্যাকটিস করলে আবার আগের মতো লিখে তোমাদেরকে দেখাতে পারবো, ইফ সামওয়ান চ্যালেঞ্জ মি, ঠিক আছে। তোমরা যদি কেউ চ্যালেঞ্জ জানাও যে স্যার বিশ্বাস করি না, চাপা মারতেছেন, নো, মিথ্যা কথা বলে লাভ নেই তোমাদের সাথে, ঠিক আছে, ফ্লেক্স নেওয়ার কিছু নাই এখানে, ট্রুলি। সো এই যে হাতের লেখা ফাস্ট থাকার কারণে আমি যে অ্যাডভান্টেজটা সবসময় পেয়েছি, দ্যাট ওয়াজ যে আমার সবসময় পরীক্ষার এমন কখনো হয় নাই আল্লাহর রহমতে যে পরীক্ষার সময় শেষ আমার লেখা বাকি, এটা হয় নাই কখনো। যেটা হয়েছে যে পরীক্ষার আরও অনেক সময় বাকি আছে, আমার লেখা শেষ। সো তখন আমি হচ্ছে যে প্রশ্নগুলো ওই যে ইনস্ট্যান্ট মাথায় আসছে না, সেগুলোতে হচ্ছে সময় দিয়ে দিয়ে করতে পারতাম। সো এই 3টা স্ট্র্যাটেজি হচ্ছে আমাকে বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষা আল্লাহর মতে ক্যাডেট কলেজ থেকে শুরু করে পাবলিক ভার্সিটিতে চান্স পাওয়া থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে চান্স পাওয়া থেকে শুরু করে সব জায়গায় যে কোনো কম্পিটিটিভ এক্সামে আমি হচ্ছে পরীক্ষার সময় শেষ হওয়ার আগে সবসময় অ্যান্সার করতে পেরেছি, ঠিক আছে। এটা আমার সবসময় চ্যালেঞ্জ ছিল যে না, আমি হচ্ছে লিখে যাব, যতক্ষণ পর্যন্ত সময় আছে লিখবো এবং সময় শেষ হওয়ার আগেই শেষ করব, আমার যাতে লেখা শেষ হয়ে যায়, সময় বাকি থাকে, ঠিক আছে। এরকম হচ্ছে আমার একটা চ্যালেঞ্জ সবসময় থাকতো। তো এই স্ট্র্যাটেজিগুলো তোমরা যদি ফলো করো, আই হোপ যে তোমরাও একটু বাকিদের থেকে অ্যাডভান্স থাকবা। যেমন মনে করো আমি কি করি, একটা ছেলে তার 1 পৃষ্ঠা লিখতে সময় লাগে 4 মিনিট, আমার লাগে 2.5 মিনিট। হোয়াট ডাজ ইট মিন? সে যদি সেম জিনিসটা জানে, আমার মতো ট্যালেন্টেড হয়, স্টিল
আমি তার থেকে আগায় থাকলাম। ঠিক আছে, সো এই কথাগুলো হয়তো আমি আবার কোনো একটা ভিডিওতেও বলবো, বারবারই হয়তো বলবো, বিকজ এগুলো তোমাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। কারণ ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষায় বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে ভালো স্টুডেন্ট প্রচুর, আমাদের দেশে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট বলো, আউটস্ট্যান্ডিং স্টুডেন্ট বলো, প্রচুর, বাট লিমিটেড সিট। এই লিমিটেড সিটে তোমার চান্স পাওয়ার জন্য তোমাকে অন্যদের থেকে কিছু স্ট্র্যাটেজিক ডিসিশন নিতে হবে, কিছু জায়গায় এগিয়ে থাকতে হবে। এই স্ট্র্যাটেজিক জায়গাগুলো হচ্ছে এগুলা। ঠিক আছে, সো এই ছিল মোটামুটি। তোমরা আমার যে পেজ আছে, ঠিক আছে, বা চ্যানেল আছে ইউটিউবে তরণ একাডেমি, প্লাস আমার যে আলাদা করে একটা চ্যানেল আছে লার্ন উইথ পাভেল, সেখানেও এই শর্টকাট ভিডিওগুলো পাবা। তোমরা তোমাদের বন্ধুদের সাথে জানাবা। আমরা হচ্ছে এরকম নিয়মিত ফ্রি ক্লাস করছি এবং আমাদের লাইভ ক্লাস শুরু হয়ে যাবে খুব দ্রুত। জুম, গুগল মিট বা অন্যান্য যে অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে সেখানে হচ্ছে আমরা নিয়মিত ক্লাস নিব। আমার সাথে দেশের বিভিন্ন প্রান্তের বেশ অনেকজন এক্স-ক্যাডেটরা অলরেডি যুক্ত হয়েছে। আমরা সবাই মিলেই তোমাদের নিয়মিত ক্লাস নিব। সো লুকিং ফরওয়ার্ড টু দ্যাট। তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে এবং নিয়মিত ভিডিও দিতে থাকবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকো ততদিন পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।